বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকা ইরান উত্তেজনার মধ্যেই রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র। আর থাকছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ধাওয়া করল ইরানি নৌবাহিনী। জানিয়ে দেব ড্রোনে গুলি এবং ইরানের জাহাজ ধাওয়া ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। তীব্র শীতে কিয়েভে ফের রাশিয়ার হামলা। বেলুচিস্তানে 3 দিনের অভিযানে 219 জন নিহত। সর্বশেষ থাকছে, গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না বলছেন নেতানিয়াহু। রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র। আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর দিকে উড়ে আসা একটি ড্রোন গুলি করে নামিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। ইরানের শাহেদ 139 ড্রোন রণতরীর দিকে উড়ে যাচ্ছিল। সে সময় যুক্তরাষ্ট্রের F-35 জঙ্গি বিমান সেটিকে গুলি করে। ইরান উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে এবং এই সপ্তাহে শুক্রবার তুরস্কের ইস্তম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগ দিয়ে এই ঘটনা ঘটল। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ধাওয়া করল ইরানি নৌবাহিনী। এবার বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করে ইরানের নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধ জাহাজের পাওয়ার ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়। মঙ্গলবার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর একটি সশস্ত্র স্পিডবোট স্টেনা স্পিরিট নামে মার্কিন এই ট্যাঙ্কারটির গতিরোধ করার চেষ্টা করে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা তাদের আগ্রহের পাঠানো বার্তায় জানায়, 50 ন্যাটিক্যাল ম্যাগিক্যাল সজ্জিত ইরানের সজ্জিত 6টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলেছে। এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটি নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে বাড়িয়ে দেন। উদ্বিগ্ন পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইম স্ট্রেন অপারেশন এজেন্সি জানিয়েছে, তারা ওমানের উপকূল থেকে প্রায় 16 কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি সেখানে বাধার মুখে পড়েছিল। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের উপর নজরদারি ও আটকের ঘটনা কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত কৌশলগত একটি সমুদ্রপথ। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় 20% পরিহার করা হয়। পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য পদক্ষেপের প্রতিশোধ হিসেবে ইরান বহু বছর ধরে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। ড্রোনে গুলি ও ইরানের যুদ্ধ জাহাজে ধাওয়া ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। দীর্ঘ উত্তেজনার পর ইরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এমনই সময়ে ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এই ঘটনার ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র দাবি করছে, নিরাপত্তার স্বার্থে এমন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আত্মরক্ষা এবং রণতরীতে থাকা সদস্যদের নিরাপত্তার জন্য একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউএস আব্রাহাম লিঙ্কন থেকে মার্কিন যুদ্ধ বিমানটি উড়েছিল। ড্রোনটি রণতরীর কোনো ক্ষতি করতে পারেনি। সেন্টকম জানায়, শাহেদ 139 ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে থাকা বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসছিল। ড্রোনটির উদ্দেশ্য ছিল অস্পষ্ট। আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি জাহাজটির দিকে এগিয়ে যেতে থাকে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রোনটি এর আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর কাছে সফলভাবে তথ্য পাঠিয়েছে বলে দাবি করা হয়। তাসনিম জানায়, কেন এই যোগাযোগ বিচ্ছিন্ন হলো তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এর মাঝে একটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে তাড়া দেয় ইরানের নিরাপত্তা বাহিনী। সেন্টকম বলছে, আইআরজিসির 2টি নৌ এবং একটি ইরানি মোজাহেদ ড্রোন উচ্চ গতিতে MV সেন্ট
ইম্পেরেভিভ নামের জাহাজটির দিকে এগিয়ে আসে। ট্যাঙ্কারটিতে উঠে তা দখল করার হুমকি দেয়। ইরানের ফোর্স সংবাদ সংস্থা ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, এই জাহাজটি প্রয়োজনীয় আইনগত অনুমতি ছাড়া ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তাদের দাবি, জাহাজটিকে সতর্ক করা হলে সেটি এলাকা ত্যাগ করে। তীব্র শীতে কিয়েভে ফের রাশিয়ার হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 1 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। বার্তা সংস্থা এপির এক খবর অনুযায়ী গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েভ এবং বিভিন্ন শহরে হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন। ক্রেমলিনে জানায়, এই যুদ্ধবিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে, তবে তাপমাত্রার সাথে এর কোনো যোগসূত্র নেই। ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে গেছে। কিয়েভ সিটি মিলিটারি অ্যাসোসিয়েশনের প্রধান তাবুকমুত মঙ্গলবার টেলিগ্রামে বলেছেন, প্রচণ্ড শীতের মধ্যে রাতে কিয়েভে আরেকটি বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকতে অনুরোধ জানান। পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, এতে 2 জন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রধান ওয়েলবিন জানান, পূর্ব অঞ্চলীয় শহর খার্কিভেও রুশ গোলাবর্ষণে 2 জন আহত হয়েছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, কয়েকদিন ঘণ্টাব্যাপী এই হামলা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়। উদ্দেশ্য ছিল সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করে ফেলা। রাতে কিয়েভ তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। খার্কিভে তা নেমে যায় -23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আগ্রাসনের 4 বছর পূর্ণ হবে। রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনায় বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে। ভূখণ্ড ইস্যুতে এখনো বড় অচল অবস্থা হয়ে আছে। কোনো পক্ষেই আপোষের ইঙ্গিত দেয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, তবে কিয়েভ তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। বেলুচিস্তানে 3 দিনের অভিযানে 119 জন নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর 3 দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ফিতনা আল হিন্দুস্তান এর সঙ্গে যুক্ত 197 জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর 22 সদস্য। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 219 জনে। নিরাপত্তা সূত্রের বরাদ্দে জিও নিউজ জানায়, সম্প্রতি দেশ জুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত 12টি শহরে একযোগে হামলা চালানো হলে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত 3 দিনে 22 জন সেনা শহীদ হন। এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রদেশটির বিভিন্ন স্থানে প্রায় 1 ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় 7-8 জন নিরাপত্তা সদস্য এবং 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। সম্প্রতি বছরগুলোতে পিএলএ তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, বিশেষ করে বেলুচিস্তানে কাজ করতে আসা অন্য প্রদেশের ফিলিস্তিনি নাগরিক এবং পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর স্থাপনাগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় 450 যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা 2 দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়। গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না বলছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্য বিষয়ক দূত স্টিভ উইকের সঙ্গে বৈঠকে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। নেতানিয়াহুর সদর দপ্তর জানায়, গাজায় পুনর্গঠন শুরু হওয়ার আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং পুরো এলাকা সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে হবে। একই সঙ্গে ইসরায়েল ঘোষিত যুদ্ধের লক্ষ্য সম্পন্ন বাস্তবায়নের উপর জোর দেন তিনি। গত বছরের অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও গাজায় ইসরায়েলি অভিযান চলছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এসব অভিযানে এখনও পর্যন্ত 226 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার মানবিক সহায়তা প্রদেশও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে প্রায় 24 লাখ মানুষ সেখানে চরম মানবিক সংকটে রয়েছে। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন, তেহরানকে বিশ্বাস করা যায় না, কারণ তারা অতীতেও চুক্তির শর্ত মানেনি। তিনি এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শীঘ্রই হতে পারে। আলোচনায় স্থান নির্ধারণের কথা চলছে এবং তুরস্ক, ওমান সহ বেশ কয়েকটি দেশ বৈঠকের আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।